গত শনিবার অর্থাৎ 9ই অগস্ট 2025 ছিল রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার দিন সকালবেলা স্নান সেরে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে অন্যান্য দিনের মতোই। ঠাকুরদের আসন ঠিকমতো পরিষ্কার করে, যেহেতু সেদিন রাখি পূর্ণিমা তাই আগের দিন কিছু ফুলের মালা আমি কিনে এনেছিলাম জগন্নাথ ঘাটের বাজার থেকে। তো সেই ফুলের মালা দিয়ে সুন্দর করে সমস্ত ঠাকুর দেবতাকে সাজিয়েছিলাম। সাধারণত কোনো উৎসব পার্বণে এই ধরনের ফুলমালা দিয়ে আমার ঠাকুরদের সাজাতে খুব ভালো লাগে। এখন স্থানীয় বাজারে ফুলের যা দাম, সেই জন্য আমি রিসেন্টলি জগন্নাথ ঘাট থেকেই ফুল আনা আরম্ভ করেছি। বিশেষ পার্বণেই আমি ফুল নিয়ে আসি ওইখান থেকে। ওখানে ফুলের দাম আমাদের স্থানীয় বাজারের থেকে অপেক্ষাকৃত সস্তা। যেমন যে জুঁয়ের মালাগুলো আমি পরিয়েছিলাম, এখানে স্থানীয় বাজারে আমার কাছ থেকে 40-50 টাকা পর্যন্ত দর চাইছিল, ওখান থেকে আমি 20 টাকা প্রতি পিস কিনে এনেছি। সেদিনকে আমার শ্যালকের বাড়িতে ছিল সত্যনারায়ণ ব্রত, সেই জন্য আমার বাড়ির পুজো শেষ করে আমি চলে এসেছিলাম ওদের ফ্ল্যাটে। খুব সুন্দর পুজোর আয়োজন। ওরাও ফুলের মালা দিয়ে ঠাকুর ঘরটিকে খুব সুন্দর সাজিয়েছিল, ফুলের মালা এবং পদ্ম ফুল দিয়ে। এই ফুলগুলো আমি একসঙ্গেই ওইখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। যিনি পুজো করছিলেন তিনিও যথেষ্ট মনোযোগের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে দেবতার আরাধনা করছিলেন। এখানকার পুজো শেষ করে সত্যনারায়ণের ব্রত কথা শুনে দিনটা বেশ ভালোই কেটেছিল। তবে আমার মনে হয়েছিল যে আমাদের কুমায়ুন ভ্রমণের কিছু অংশ এখনও বাকি পড়ে আছে, তাই চলুন এই পুজোটা দেখে নিয়ে আমরা সেই ভ্রমণের শেষ পর্যায়টার দিকে একবার চোখ বুলিয়ে নিই। সন্ধ্যেবেলা কি সুন্দর চাঁদ উঠেছিল দেখুন। কলকাতা শহরও কিন্তু চাঁদের শোভা সত্যিই সুন্দর। আর আমরা এসে পড়েছি নৈনিতাল। আপনাদের নিশ্চয়ই আগের ভিডিওতে মনে আছে যে আমরা আলমোড়াতে এসে এক রাত ছিলাম। সেখানে আমরা বিবেকানন্দ আশ্রম, মাফ করবেন, শ্রীরামকৃষ্ণ কুটির এবং বিবেকানন্দের বিশ্রামস্থল দেখে আমরা রওনা হয়েছিলাম নৈনিতালের উদ্দেশ্যে। আলমোড়া থেকে নৈনিতাল প্রায় 67 থেকে 70 কিলোমিটারের মতো। আর নৈনিতালকে আলাদা করে বলার কিছুই নেই, বিভিন্ন পর্যটক বিভিন্ন সময় এই জায়গাটার ভীষণ সুন্দর একটা বর্ণনা দিয়েছেন এবং তার টানেই লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ছুটে আসেন এইখানে। স্বাস্থ্যোদ্ধার তো বটেই, সেই সঙ্গে পাহাড়ের সান্নিধ্যে কিছুটা ক্ষণ কাটিয়ে যাওয়ার হাতছানিও কিন্তু ভোলার নয়। আর এই হচ্ছে নৈনিতালের বিখ্যাত নৈনিতাল। এই লেকটার জলে যে এত মাছ আছে সেটা আমার আগে জানা ছিল না। রাশি রাশি মাছ এখানে। তবে এখানে একটা নিয়ম খুব কঠোরভাবে মানা হয় যে আপনি মাছেদের কোনো খাবার দিতে পারবেন না। আপনি ছবি তুলুন, সব কিছুই করুন, কিন্তু কোনো খাবার বা ওই জাতীয় কিছু জলে ফেলতে পারবেন না। আর এই লেকটিও অতি পবিত্র, কারণ বলা হয় যে ভারতবর্ষের 51টি সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ। এখানে দেবী সতীর চোখ পড়েছিল, চোখ বা নয়ন পড়েছিল, সেখান থেকে এই তালটি তৈরি। আর অনেক পাহাড়ের উপর থেকে দেখলে পরে এই চোখটিকে এই হ্রদটিকে একটি চোখের আকৃতির মতোই লাগে। যাই হোক, আমরা দিনটা শুরু করলাম এবং আমাদের উদ্দেশ্য ছিল নৈনিতালে আরও যে বিভিন্ন লেকগুলি আছে সেই লেকগুলো একটু ঘুরে দেখা। তবে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল একটি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে বলে নন্দা দেবীর একটা ভিউ খুব সুন্দর দেখা যায়। তবে দূরে কুয়াশার দরুন সেরকম স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না, যদিও এখানে বাইনোকুলার ব্যবস্থা ছিল। সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনি বাইনোকুলারে চোখ রেখে বিভিন্ন পাহাড়ের পিকগুলো দেখতে পারেন, কিন্তু আমরা সেটা করিনি, কারণ যেহেতু আমরা মুন্সিয়ারি থেকে ফিরেছি, সদ্য মুন্সিয়ারির স্মৃতি এখনও আমাদের মধ্যে খুব প্রবল, সেই জন্য আমরা আর ওই যাত্রায় পা বাড়াইনি। এখান থেকে আমরা চলে গেলাম নৈনিতালের কিছু লেক ঘুরে দেখতে, কারণ নৈনিতাল প্রধানত বিখ্যাত এখানকার কিছু প্রাচীন ইনস্টিটিউশনের জন্য। বিভিন্ন বড় বড় কলেজ, তাদের প্রধান যে কেন্দ্র সেটা নৈনিতালে রয়েছে। আর
বেশ কিছু আর্মি ক্যান্টনমেন্টও ছড়িয়ে ছিটিয়ে আছে এখানকার বিভিন্ন জায়গায়। আর দেখুন, দেখতে দেখতে আমরা চলে এসেছি আরেকটা লেকের কাছে। পাহাড়ের কোলে লেকটি উপর থেকে খুব সুন্দর লাগছিল, এবং আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি বললেন যে ওপর থেকে এটি একটি আমের মতো দেখায়। ভালো করে দেখলে আপনারাও বুঝতে পারবেন। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে নামতে হবে আমাদের ওই লেকের কাছে। দেখুন, চলে এসেছি আমরা ওই লেকের সামনে। এখানকার প্রত্যেকটি লেকেই আপনি কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস আর বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, যদিও একটু দরাদরি করে নিতে হয়। কোনো ফিক্সড প্রাইস আছে যদিও একটা, তবে একটু দরাদরি করে নিলে আপনি কিছুটা সস্তায়ও এটা উপভোগ করতে পারবেন। সারাটা নৈনিতালে এরকম 9টা লেক আছে। নৈনিতাল ছাড়াও এখানে আছে খুরপাতাল, গরুড় তাল, সাত তাল, ভীমতাল, লাহাখাম তাল, সরাইয়া তাল, কমল তাল এবং নানকুচিয়া তাল। আমরা প্রায় অনেকগুলো তালই কভার করেছিলাম, তবে যেহেতু আমি আগেই আপনাদের অন্যান্য ভিডিওতেও বলেছিলাম যে যেহেতু ভিডিও বানানোর জন্য আমি এই ভিডিওগুলো তুলিনি, পরে কোনো ব্লগ বানানোর জন্য এই ভিডিওগুলো তুলিনি, সেই জন্য কোনো বিস্তারিত বিবরণও আমি সেই জন্য লিখে রাখিনি। তবে পরবর্তীকালে ইচ্ছে আছে যেখানেই বেড়াতে যাব সেখানকার কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারাও যখন যাবেন তখন তার কাছ থেকে কিছুটা হলেও কিছু রেফারেন্স আপনারা পেতে পারেন। ওই আগের ওই লেকটি দেখার পর আমরা চলে এসেছি একটা ঝর্ণা দেখতে। এখানে আমার এখনও মনে আছে 50 টাকা জনপ্রতি টিকিট আমাদের কাটতে হয়েছিল। আর এই জায়গাটা ভারী সুন্দর। এখানে একটা পাহাড়ের ওপর থেকে একটা ঝর্ণা নেমে এসছে, এবং আপনি যদি চান আপনি এই পাহাড়ে গা বেয়ে বেয়ে সিঁড়ি করা আছে, আপনি সিঁড়ি বেয়ে বেয়ে ওপরেও উঠতে পারেন, অর্থাৎ একদম হিল টপে পৌঁছে যেতে পারেন। পুরো পাহাড়টি এনারা খুব সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করেছেন। এখানে যে পাহাড়ি গাছপালা রয়েছে যেগুলো সচরাচর আমরা চিনি না, সেই গাছপালাগুলোকে সুন্দরভাবে লেবলিং করে বিভিন্ন তথ্য এখানকার যারা ট্যুরিস্ট তাদের সামনে এরা তুলে ধরার চেষ্টা করেছেন। বিভিন্ন ধরনের পাহাড়ি গাছ, যেমন বিভিন্ন ধরনের অর্কিড, বিভিন্ন ধরনের পাহাড়ি পশু পাখি, তাদের মডেলগুলো এখানে খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেট করা, যাতে বাচ্চারা খুব সহজেই তাদের সঙ্গে পরিচিত হতে পারে। আর এই দেখুন, পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠে গেছে সিঁড়ি, এবং এই সিঁড়ির বিভিন্ন টার্নিং পয়েন্টে আপনি এই ঝর্ণার বিভিন্ন ধরনের ভিউ পেতে পারবেন। এই দেখুন, একটি অর্কিডের গায়ে কি সুন্দর লেবেল করা আছে, অর্থাৎ এই অর্কিডটি নাম কি, ফুল কখন ফোটে, কী ধরনের আবহাওয়ায় এই অর্কিডটি খুব ভালো হয়, সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। সেদিনকে বেশ ভিড় ছিল, আমরা যেদিন গেছিলাম এখানে একটি ছুটির দিন ছিল, এটি ছিল একটি উইকেন্ড, অর্থাৎ রবিবার। আমরা শনিবার এখানে এসে পৌঁছেছি, রবিবার আমরা সারাটা দিনই আমরা নৈনিতালেই ছিলাম। সোমবার আবার ওখান থেকে আমরা চলে গেছি কাঠগোদামের উদ্দেশ্যে। এখানকার বিভিন্ন টার্নিং পয়েন্টে এরকম লোকজন দাঁড়িয়ে ছবি তুলছেন। উৎসাহী লোকজনের সংখ্যা বেশ বেশি ছিল, কিন্তু একটা জিনিস ভেবে খারাপ লাগলো, এখানকার যারা ট্যুরিস্ট তাদের কিছু দায়িত্বজ্ঞানহীনতার ব্যাপার দেখে বিভিন্ন জায়গায় যথেচ্ছভাবে প্লাস্টিকের ওয়েস্টেজ তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন। এখানে আপনার কিছু আঞ্চলিক পোশাক পরে আপনি ছবিও তুলতে পারেন, তবে অবশ্যই সেটা চার্জেবল। এই দেখুন, সিঁড়ি আরও উপর দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ হিল টপ যেটাকে বলে, সেখানে পৌঁছে যাবেন আপনি এই সিঁড়ি বেয়ে ক্রমাগত উপরের দিকে উঠতে থাকলে। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, যত আপনি ওপরের দিকে উঠবেন তত সিঁড়ির প্রস্থটা কমতে থাকবে, অর্থাৎ সিঁড়িটা সরু হতে থাকবে। আর এই জায়গাটাই হচ্ছে হিল টপ, এর থেকে ওপরে আর ওঠা যাবে না। এখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে পাহাড় থেকে জলটা যেখানে নেমে আসছে সেখানে কিছু কংক্রিটের বেস বানানো আছে, স্টেপ বাই স্টেপ সেটা নেমে গেছে নিচের দিকে। এই স্টেপ বেয়ে বেয়েই জলটা নিচে নেমে যাচ্ছে।
কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তোলাটা খুবই বিপজ্জনক, কারণ প্রচুর শ্যাওলা আর সেই সঙ্গে সঙ্গে প্লাস্টিক ওয়েস্টেজ, যেটা বারবারই চোখকে কষ্ট দিচ্ছিল, মনকে তো বটেই। যাই হোক, সেই জায়গা ছেড়ে আমরা চলে এলাম আরও একটি লেকের ধারে। এখানে একটা জিনিস লক্ষ্য করার, সেটা হচ্ছে যে এই লেকের জল কিন্তু খুব পরিষ্কার এবং স্বচ্ছ বলবো না, কিন্তু বেশ পরিষ্কার। চারপাশে যদিও যথেচ্ছ গাছপালা, কিন্তু গাছের পাতা বা ওই জাতীয় কোনো ওয়েস্টেজ জলের মধ্যে পড়ে নেই। দেখেই মনে হলো যে এইখানকার স্থানীয় মানুষেরা কিন্তু এই লেকগুলোর প্রতি বেশ যত্নবান, এবং তারা মনে করেন যে যেহেতু পর্যটকরা এই লেকগুলোর আকর্ষণেই বারবার এই জায়গায় ছুটে আসেন, সেই জন্য এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা তাদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। দেখুন, বলতে বলতে আমরা আরও একটা লেকের কাছে চলে এসেছি। এই লেকটির চারপাশটা বেশ বাঁধানো। এটি একটি রেক্ট্যাঙ্গুলার শেপের লেক, তবে এখানে বোটিং বা ওই জাতীয় কিছু ব্যবস্থা নেই, কিন্তু জলের মধ্যে আছে অজস্র মাছ। কিন্তু এই মাছগুলো কিন্তু কেউ ধরছে না, এটা একটা ব্যাপার এখানে লক্ষ্য করার মতো। লেকের জলে আলোর এই ঝিকিমিকি খেলা আর মাছেদের দল, এসব দেখে দেখে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগছিল। চলুন আবার যাওয়া যাক। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আরও একটি লেকের কাছে। এখানেও যথারীতি সবুজ প্রবালের মতন জল, আর তার মধ্যে মাছের ঝাঁক। এগুলো যে কী মাছ সেগুলো কেউ ঠিক সঠিকভাবে বলতে পারলেন না। আমার দেখে মনে হলো যেন আমেরিকান রুই, কিন্তু জানি না, আমার অনুমানটা ভুলও হতে পারে। কিন্তু এই ধরনের মাছই সমস্ত লেকগুলোতে রয়েছে। আপনি যে লেকেই যান না কেন, এই ধরনের মাছই আপনি দেখতে পাবেন। রোদের আলোয় জলের মধ্যে এদের গায়ের যে আঁশগুলো, সেগুলো বেশ ঝিলিক মেরে যাচ্ছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এর পাহাড়ের কোলে আরও একটি লেক। এখানেও যথারীতি কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস আর বোটিংয়ের ব্যবস্থা করা আছে। তবে ওই আগেই যেটা আপনাদেরকে বললাম, যে ব্যবহার করার আগে যদিও একটা ফিক্সড প্রাইস বা রেট চার্ট এদের কাছে আছে, তবুও কিছুটা দরদাম করে নিতে হবে। দিনের আলো কমে আসছে, তাই বেশি আর না ঘুরে আমরা আবার ওই মল রোডে চলে গেলাম। কারণ নৈনিতালে আসলে পরে মল রোডটা ঘুরে দেখাটা কিন্তু একটা অবশ্য কর্তব্য, কারণ এখানে প্রচুর জিনিসপত্রের দোকান যেরকম আছে, সেই রকম সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে নৈনিতালে ওই বোটে করে ঘোরা। পাশেই রয়েছে নৈনি দেবীর মন্দির, সেটাও আমরা দেখব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম মল রোডে। বিকেলের পড়ন্ত আলোয় জায়গাটা খুব সুন্দর লাগছিল। আর যেহেতু এটি একটি ব্রিটিশ অনুপ্রবেশ, অর্থাৎ ব্রিটিশ রাজত্বে কিন্তু এই জায়গাটায় বেশ একটা রমরমা ব্যাপার ছিল। আর বেশ কিছু জায়গা আছে যেখানে স্বদেশীয় মানুষদের কোনো প্রবেশাধিকার ছিল না, যেরকম কলকাতার যে ব্রিটিশ এরিয়াটা ছিল, সেখানে কিন্তু সাধারণ মানুষজন যেতে পারতেন না। সেই রকম এইখানেও এটি সাধারণত আমার মনে হয় যতদূর যে ব্রিটিশ গভর্নমেন্ট এটিকে তাদের শীতকালীন একটা হিল স্টেশন হিসেবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বা করেছিলেন। প্রচুর ব্রিটিশ স্থাপত্য রয়েছে এই লেকটিকে ঘিরে, এবং মেইন যে হোটেলগুলো সেগুলো এই লেকটির পাড়েই গড়ে উঠেছে। নৈনিতালের বোট রাইডিংয়ের অভিজ্ঞতা আমি এর আগেই একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আর বেশিক্ষণ এখানে বাড়ালাম না। এখানকার বোট রাইডিংয়ের অভিজ্ঞতা কিন্তু সত্যিই মনে রাখার মতো। ভীষণ সুন্দর লেগেছিল আমাদের ওই 30 মিনিটের বোট রাইড। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমরা নৈনিতাল ছেড়ে এখন এগিয়ে যাচ্ছি কাঠগোদামের উদ্দেশ্যে, কারণ সেখানেই আমাদের ট্রেন ধরতে হবে লখনৌর জন্য। আমাদের এই ছুটি কাটানোর শেষ
ডেস্টিনেশন ছিল লখনউ, অর্থাৎ পাহাড়কে আমাদের এখান থেকেই বিদায় জানাতে হবে। তাই আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে চললাম। কিন্তু ভীমতাল এই লেকটিও খুব সুন্দর এবং আমার মনে হলো এটি আয়তনে নৈনিতালের থেকেও বড়। যাই হোক, আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রইল। ভালো থাকবেন, শিগগিরই দেখা হবে।